আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে স্বাগতম, যেখানে আমি জিএসটি 2023-24 শিক্ষাবর্ষের বি ইউনিটের ইংলিশ প্রশ্ন সমাধান করব। শুধু উত্তরগুলো দেখিয়ে চলে যাব না, বরং প্রত্যেকটা প্রশ্নের উত্তর কেন এটা হলো সেটা একটু ব্যাখ্যা করে যাব, যেন আপনার কাজে লাগে। যেহেতু 35টা প্রশ্ন সমাধান করতে একটু সময় বেশি লাগতে পারে, তবে ইনশাআল্লাহ সবার খুব কাজে দিবে। শেষ অবধি নিশ্চয়ই আমার সাথে থাকবেন। প্রথম যে দুটো প্রশ্ন দেখতে পাচ্ছেন, চুজ দ্য মোস্ট সুটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ এবং দ্য ওয়ার্ড ইমবিউড ইন দ্য প্যাসেজ মিন্স। বলবেন প্যাসেজ কোথায় ভাই? প্যাসেজ একটু পরে দেখাবো। আমি যেভাবে প্যাসেজ সমাধান করাই স্টুডেন্টদেরকে, আপনি যদি আমার প্যাসেজ সমাধান বা রিডিং কম্প্রিহেনশন নামে যে সমাধানের প্লেলিস্ট আছে সেই ভিডিওগুলো দেখতে থাকেন, ক্লাসগুলো করে থাকেন, আপনি নিশ্চয়ই আমার সাথে পরিচিত যে প্যাসেজ যখন আমরা সমাধান করব, আমরা শুধু প্যাসেজ পড়বো না, বরং প্যাসেজের কোয়েশ্চেনগুলো পড়বো। এই জন্য আমি মূলত প্রশ্নগুলো একটু দেখাচ্ছি, দেন প্যাসেজে আসছি। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ফলস। মানে আমাদের প্যাসেজ অনুসারে চারটা অপশনের কোন অপশনটা ভুল, প্যাসেজটা পড়লে ক্লিয়ার হবো। এন্ড দেন 4 নম্বর কোশ্চেন বলা আছে, ভাই হ্যাভিং আ ডিগ্রি ফ্রম world famous institutions is not dash for developing a noble mind। প্যাসেজ অনুসারে, ফলে প্যাসেজটা পড়লে आंसर পাবো। দেন দিস প্যাসেজ এনকারেজেস আস টু ড্যাশ দ্য এক্সিস্টিং এডুকেশন সিস্টেম। এডুকেশন সিস্টেমটা কি করতে বলে? মূল পয়েন্ট হলো প্যাসেজ না পড়লে উত্তর পারবো না। প্যাসেজ দেখালাম তো, এবার আপনি প্যাসেজটা দেখাচ্ছি আপনাকে, একটু পজ করেন। এবং গত বছরের প্যাসেজের মতোই একটা প্যাসেজ এডুকেশন পয়েন্ট অফ ভিউ থেকে, এবং এই প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ড আপনাদের যাদের মোটামুটি লেভেলের প্রস্তুতি আছে সবাই পারার মতো। একটু পজ করেন, পজ করে আপনি রিডিং করেন। যেখানে যেখানে উত্তরের ক্লু আছে আমি সেখানে একটু কালার করে রেখেছি, আপনারা জানেন। আমি কুইক করে রিডিং দিচ্ছি। দ্য প্রাইমারি পারপাস অফ এডুকেশন ইজ টু মেক আওয়ার লাইফস ইজি এন্ড বিউটিফুল ইন অল অ্যাসপেক্টস। মানে পড়াশোনার একবার মৌলিক বিষয়টা হলো আমাদের লাইফটারে কি করবে, ইজি করবে এবং সুন্দর করবে সব দিক থেকে। হাউএভার, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই হাউএভার একটা কন্ট্রাস্ট। এগুলো আইএলটিএস এর রিডিং পার্টে খুব ইম্পর্টেন্ট। আইএলটিএস রিডিং পার্টে এই কন্ট্রাস্ট জাতীয় যে ওয়ার্ডগুলো আছে, লিংক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং ইংলিশ রাইটিং পার্টেরও ইম্পর্টেন্ট পার্ট এটা। হাউএভার, অন্যদিকে আপনি আগের কথা উল্টা কথা বলে বুঝতে পারছেন। ইফ উই অ্যানালাইজ দ্য অ্যাকশনস ডান এন্ড দ্য এন্ডেভার্স আন্ডারটেকেন বাই দ্য এডুকেটেড পিপল অফ অল টাইমস। যদি আমরা সব সময়ের শিক্ষিত মানুষের দ্বারা গঠিত কাজগুলো বা অ্যাকশনগুলো যদি অ্যানালাইজ করি, উই ফাইন্ড, আমরা পাই যে দ্যাট দোজ হ্যাভ নট অলওয়েজ বিন বেনিফিশিয়াল টু হিউম্যান কাইন্ড। মানে যেই পড়াশোনাগুলো আছে এগুলো সব মানুষের জন্য উপকারী না। some have even threatened the existence of human beings। মানে এই জ্ঞানগুলো অনেকটাই হিউম্যান বিংস এর প্রতি থ্রেট। দেন দাস, ফলে, দেখেন এটা একটা কানেক্টর। দাস, ফলে এডুকেশন এট মেনি টাইমস, অধিকাংশ সময় পড়াশোনা হ্যাজ ফেইলড, ব্যর্থ হয়েছে টু সার্ভ ইটস প্রাইমারি পারপাস। প্রাইমারি মানে প্রাথমিক, প্রাথমিক মানে এখানে কিন্তু ভাই মৌলিক। আমরা প্রাইমারি এডুকেশন বলি না, মানে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা মানে একবারে অপ্রয়োজনীয় না ভাই, প্রাথমিক মানে একবার মৌলিক, যেটা ছাড়া চলা সম্ভব না। ফলে আমাদের প্রাইমারি শিক্ষকদের দাম বেশি হওয়া উচিত। দেন ভাই আসেন, ওয়াই ডাজ ইট হ্যাপেন, কেন এটা ঘটে? এডুকেশন গিভস আস নলেজ এন্ড স্কিলস। এডুকেশন আমাদেরকে নলেজ দেয় এবং স্কিল দেয়, এন্ড ইভেন্চুয়ালি প্রোভাইডস আস উইথ পাওয়ার। আমাদেরকে পরিশেষে কি দেয় ভাই? শক্তি দেয়। দিস পাওয়ার সামটাইমস টার্নস আস ইনটু মনস্টার্স। এটা আমাদেরকে দৈত্য দানব বানিয়ে দেয় বলছে। এন্ড সামটাইমস অ্যাঞ্জেলস, মাঝে মাঝে আমাদেরকে ফেরেশতার মতো বানিয়ে দেয়। বিকজ, কারণ দ্য পাওয়ার অফ এডুকেশন ক্যান বি ইউজড বোথ ফর গুড এন্ড ইভিল পারপাসেস। মানে এডুকেশনের যে পাওয়ারটা, এটা খারাপ কাজে এবং ভালো কাজে লাগানো যেতে পারে। ইচ্ছা, নির্ভর করে ডিপেন্ডিং অন দ্য ইন্টেনশন অফ ইটস ইউজার্স। আমি যদি ভুল না বলে থাকি, যারা আমার সাথে জিএসটির প্রস্তুতি নিয়েছিলেন, আমি ফ্রি ক্লাস নিয়েছিলাম অনেক, আমি একটা প্যাসেজও কিন্তু দিয়েছিলাম, সম্ভবত মেডিটেশন জাতীয় কিছু একটা দিয়ে বা এরকম। আমি প্যাসেজ নিয়ে একটা লম্বা ক্লাস নিয়েছিলাম, সেখানেও কিন্তু একবার এই মোডের একটা সেন্টেন্সও ছিল যে কোনো একটা খাবার মানে হতে পারে জাঙ্ক ফুড, হতে পারে ফাস্ট ফুড বা হেলদি ফুড, বেসড অন, একবার ডিপেন্ডিং অন, এই ধরনের পয়েন্টটা ছিল। এবং মানে ফরচুনেটলি বলবো, ওই সেন্টেন্সটাও আমার এই স্লাইডের এই মাঝ বরাবরই কিন্তু ছিল। আসেন ভাই, বলছে দ্য পাওয়ার অফ এডুকেশন ক্যান বি ইউজড ফর বোথ গুড এন্ড ইভিল পারপাস। ভালো কাজে ব্যবহৃত হতে পারে, খারাপ কাজে ব্যবহৃত হতে পারে, ডিপেন্ডিং অন, নির্ভর করে, অন দ্য ইন্টেনশন অফ ইটস ইউজার্স। মানে যিনি পড়াশোনা করেন তিনি তার ইন্টেনশন অনুযায়ী তিনি খারাপ কাজে লাগাতে পারেন, পড়াশোনার যে নলেজ, জ্ঞানটা, পাওয়ারটা খারাপ কাজে লাগাতে পারেন। দা ওয়ার্ডস, এ কি বলছে? দা ওয়ার্ডস, ফর এক্সাম্পল, উদাহরণত আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, দা ওয়ার্ডস, যুদ্ধগুলো, দ্যাট টুক দ্য লাইফস অফ বিলিয়ন্স অফ ইনোসেন্ট পিপল waged and executed by the educated people। বুঝতে পারছেন ভাই? Then heinous scams and horrific incidents of corruption were also committed by the individuals having high academic degrees from world famous institutions। মানে অনেক পৃথিবীর বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি নেওয়া মানুষদের দ্বারা এই খারাপ কাজগুলো হয়। So education does not always guarantee beauty and enable us। সব সময় আমাদেরকে ভালো করে না, আনলেস, যদি না ইট ইজ ইমবিউড, যদি এটা ইমবিউড না হয়, মানে অনুপ্রাণিত। ইমবিউড শব্দ অনেকগুলো অর্থ আছে, অনুপ্রাণিত না হয়, এখানে ইমবিউড অর্থ অনুপ্রাণিত না হওয়া বা ইনফিউজড না হয় উইথ মোরালিটি, এথিক্স এন্ড হিউম্যানিটি। মানে পড়াশোনা আপনি করলেন, ডিগ্রি ভালো নিলেন, খুব বড় বড় প্রতিষ্ঠানে পড়লেন, যদি আপনার মধ্যে মোরালিটি, নৈতিকতা না থাকে, কোনো নীতিবোধ না থাকে, মানবিকতা না থাকে, তাহলে আপনি আর আমার মধ্যে আর পশুর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। প্যাসেজটাই সরাসরি বলছে। এবার আমরা উত্তরে চলে যাই ভাই। বলছে চুজ দ্য মোস্ট সুটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। এই প্যাসেজের মূল টাইটেলটা কি? বেনিফিটস অফ এডুকেশন? না, এটা কিন্তু বলে নাই ভাই, একটু বলছে, বাট মূল টাইটেল মানে কি, এই প্যাসেজের মূল থিম কি, যেটা আসলে বলতে চাইছে।
ব্যাড ইফেক্টস অফ এডুকেশন, ব্যাড ইফেক্টস বলে না, এডুকেশন ব্যাড ইফেক্টস বলে না, বলছে রিকনসিডারিং দ্য অবজেক্টিভ এডুকেশন, অবজেক্টিভ অফ এডুকেশন। বলবেন কি কথা কোথায় আছে? ইম্পর্টেন্স অফ এডুকেশন ফর হিউম্যান বিংস। দেখেন ভাই, এবিডি তিনটা নিয়ে কথা বলছে, বাট মূল পয়েন্টটা কিন্তু বলছে এটা রিকনসিডারিং দ্য অবজেক্টিভস অফ এডুকেশন। বলবেন কোথায় আছে? দেখেন ভাই, দ্য প্রাইমারি পারপাস অফ এডুকেশন, মানে এডুকেশনের প্রাইমারি পারপাসটা কি একটু ছোট্ট করে ব্যাখ্যা দিল, তারপরে কিন্তু বড় অংশ ধরে কথা বলতেছে পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, মানে দুনিয়াতে যত খারাপ কাজ ঘটে এগুলো কিন্তু ভালো মানুষদের দ্বারা, মানে শিক্ষিত মানুষদের দ্বারাই অধিকাংশটা হয়, এটা কিন্তু বলছে। তার মানে ঘুরে ফিরে পড়াশোনার কি করা দরকার, এই পয়েন্টটা বলছে রিকনসিডারিং দ্য অবজেক্টিভস অফ এডুকেশন। পড়াশোনার যে মূল অবজেক্টিভ বা প্রাইমারি গোল লেখা ছিল না, ওটারই রিকনসিডার করা, এটা কিন্তু বারে বলতে চাইছিল। আপনি পেজটা পড়লে মোটামুটি এই আইডিয়াটাই পাবেন। দেন যাই ভাই, ইমবিউড মানে কি? ইনফিউজড, আমরা এই শব্দটা আমি বলেওছিলাম আপনাকে, মানে যদি আপনার ইনফিউজ মানে কি, আপনার ভিতরে যদি মানবিকতা না থাকে, মানে হিউম্যানিটি না থাকে, ইথিক্স না থাকে, আপনার ভিতরে যদি মোরালিটি না থাকে, তাহলে আপনি ওই একটা ইউনিভার্সিটি পড়বেন ঠিকই, আপনি মানুষ মেরে ফেলবেন ইউনিভার্সিটি গিয়ে রাজনীতির নামে, আপনি ইউনিভার্সিটি পড়বেন ঠিকই, আপনি ধর্ষণ করবেন, আপনি ইউনিভার্সিটি পড়বেন ঠিকই, ইউনিভার্সিটি পরে আপনি খুব বড় বিজনেস হয়ে যাবেন ঠিক, বাট আপনি চুরি করবেন, আপনি ইউনিভার্সিটি পরে খুব বড় কিছু হয়ে যাবেন, বাট আপনার দ্বারা মানুষজন চরমভাবে নির্যাতিত অবমানিত হবে, তাহলে আপনার পড়াশোনার কোনো বিল নেই, আমার পড়াশোনার বিল নেই ভাই। পেজ অনুসারে সেই কথাটাই আমরা জানতে পারছি। দেন 3 নম্বর পেজে বলছে কোন স্টেটমেন্টটা ভুল এই পেজ অনুসারে ভাই, এডুকেশন এফেক্টস আস ইন দ্য ওয়ে উই ইন্টেন্ডেড টু ইউজ ইট। এটা সত্য কথা, আমরা কিন্তু শিখছিলাম যে এডুকেশন যারা শিক্ষা নেয় তারা কিন্তু এটা ভালো কাজে নিতে পারে, খারাপ কাজে নিতে পারে, ডিপেন্ডিং অন দ্য ইন্টেনশন অফ ইটস ইউজার্স। এমন একটা পয়েন্ট আমরা পড়েছিলাম। ট্রু এডুকেশন ক্যান গ্যারান্টি এনেবলমেন্ট অফ আওয়ার মাইন্ডস, কথা বলা আছে কিন্তু ভাই। Then ethics and humanity are important. Catalyst using education for noble purpose. কথা লেখা আছে ethics and humanity একবার শেষ সেন্টেন্সে পাইছে। তারপরে তিনটা বাক্য ঠিক, এই বাক্যটা ভুল কেন ভাই? দেখেন, the educated people have always done heinous acts, এই কথা নাই, সব সময় করে কথাটা কিন্তু পাই নাই আমরা বলছে most of the time কিন্তু পাইছে, in many times। দেখেন ভাই, the education at many times, এই পয়েন্টটা কিন্তু বারে বলছে। আপনি যদি দেখতে পান পেজের কোথাও এই কথা বলে নাই যে সব সময়, মানে অলওয়েজ ডান হেইনাস ক্রাইম, সব মানে শিক্ষিত মানুষরাই সব খারাপ কাজ করে, বিষয়টা এরকম না, সব সময় করে বিষয়টা এমন না, শিক্ষিত মানুষের বড় অংশ করে, এটা বলতে চাইছে। And then ভাই, having a degree from world famous institution is not mandatory for developing a noble mind. বলুন স্যার কোথায় আছে কথা? ভাই আছে কিন্তু, পেজের শেষ দিয়ে দেখেন, so education does not always guarantee beauty and enable us, মানে সবসময় আমাদের গ্যারান্টি দেয় না। একটু আগে দেখেন আমাদের ডিগ্রি নিয়ে কথা আছে, যে the words for example that took the lives of billions of innocent people were waged and executed by the educated people. Heinous scams and horrific incidents of corruption were also committed by the individuals having high academic degrees from world famous institutions. তার মানে আপনি বুঝতে পারছেন ভাই, এই পয়েন্টটাতে বলছে ডিগ্রি থাকা বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে এটা ম্যান্ডেটরি না আপনার ভালো মানুষ হওয়ার জন্য, ভালো মন থাকার জন্য ভাই বড় শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া দরকার নাই। অনেক রিকশাওয়ালার খুব ভালো মন আছে, অনেক কৃষকের খুব ভালো মন আছে। সত্যি কথা হলো, আমরা যে দেশে বাস করি বাংলাদেশে, আমাদের শিক্ষিত মানুষদের দ্বারা উপকার কম পায় মানুষ। আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি চান্স পান, পেয়ে থাকেন, তার মানে আপনার দায়বদ্ধ বেশি থাকা উচিত, আপনি খুব বেশি নম্র থাকা উচিত মানুষের প্রতি, কারণ আপনি একটা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টের পুরো মানে 4-5 বছরের পড়াশোনা শেষ হয়ে যায় 30-50 হাজার টাকা দিয়ে, তাহলে এত অল্প টাকা আপনি পড়াশোনা কেন শেষ করেন? আপনার টিচারদের বেতন দেখে, আপনার থাকার এত সুযোগ সুবিধা গুলো দেয় কে? সব সরকারের ট্যাক্স। সরকারের ট্যাক্স মানে কি? সরকার তো নিজে দেয় না, গরিব মানুষের রিক্সাওয়ালা ট্যাক্স। ফলে আপনি যত বড় প্রতিষ্ঠানে পড়বেন আপনি তত বেশি নম্র হওয়া উচিত, কিন্তু আমাদের দেশে উল্টা, আপনি যত বড় প্রতিষ্ঠানে পড়বেন আপনার ভাব তত বেশি। আসেন ভাই, এরপরে সেন্টেন্সটা কি? দিস প্যাসেজ এনকারেজ আস টু রিকাস্ট দ্য এক্সিস্টিং এডুকেশন সিস্টেম। রিকাস্ট মানে কি? রিফর্ম করার পয়েন্টটা আমরা ওই যে টাইটেলে যেটা পাইছি এটা কিন্তু এই কথা বলছি। রিকাস্ট মানে ভাই রিফর্ম, লিখে রেখেছি আপনাদের জন্য। প্যাসেজ দেন ভাই, এবার সামনে চলে যাই, ডাইরেক্ট পড়াশোনা। আসেন, পেজ শেষ, এবার কোশ্চেন 30টা আমি দেখাবো, উত্তরগুলো দেখাবো, এবং 35টা প্রশ্ন কোন কোন সোর্স থেকে আসছে সেটা একটু কুইক করে দেখাবো। আপনারা আমার পাশে থাকেন, যারা আছেন ভিডিওতে একটা ক্লাসে একটা লাইক দিয়ে ফেলেন, আপনার কিছু বন্ধুরা একটু দেখার সুযোগ করে দিয়েন। হ্যাঁ, আসেন, বলছে রিকোর্স ড্যাশ আর্মস ইজ নট দ্য বেস্ট সলিউশন টু হস্টিলিটি বিটুইন কান্ট্রিজ। আপনি পজও করতে পারেন। এন্ড দেন দ্য পাকিস্তানি রুলার্স ইউজড উইপন্স ড্যাশ আজ ইনস্টেড অফ ডিফেন্ডিং আজ ফ্রম এক্সটার্নাল এনিমিজ। উত্তর দেখাই ভাই, তারপর ব্যাখ্যাটা আপনাদেরকে দিব। আসেন, রিকোর্স টু আর্মস, এটা একটা এক্সপ্রেশন আকারে আমরা ইউজ করি। এটা মানে হলো আর্মসের কি করা, প্রয়োগ করা, বা আর্মসের অবলম্বন, মানে আর্মস ব্যবহার করা। মূল পয়েন্ট এটা কি বলছে? রিকোর্স টু আর্মস ইজ নট দ্য বেস্ট সলিউশন টু হস্টিলিটি বিটুইন কান্ট্রিজ, মানে কান্ট্রিগুলোর মধ্যে থাকা যে শত্রুতা আছে এটার জন্য সেরা সমাধান না যে অস্ত্রের ব্যবহার বা অস্ত্রের অবলম্বনটা সেরা সমাধান না। রিকোর্স টু আর্মস, আমি একটা সেন্টেন্স লিখেছি, দেখেন ডিরেক্ট ডিকশনারি থেকে নেওয়া। ইন সাম কেসেস, কোনো ক্ষেত্রে, where our security is under direct threat, যেখানে আমাদের সিকিউরিটি খুব ডিরেক্ট থ্রেটে আছে, we will have recourse to arms, মানে আমাদের নিতে হয় কি, এই আর্মসের অবলম্বন নিতে হয়। ওকে ভাই, recourse to arms. And then the Pakistani rulers used weapons, ব্যবহার করেছিল ওনারা on us, আমাদের উপর, instead of defending us from external enemies, মানে ওনাদের অস্ত্রগুলো ব্যবহার করার কথা ছিল হলো আমাদেরকে ডিফেন্ড করার জন্য এক্সটার্নাল এনিমিজ থেকে,
এটা না করে আমরা কি করবো, এটা আমাদের উপর ব্যবহার করলেন, এটাই বলছে দ্য পাকিস্তানি রুলার্স ইউজড উইপন্স অন আস ইনস্টেড অফ ডিফেন্ডিং আস ফ্রম এক্সটার্নাল এনিমিজ। ওকে ভাই, দেন 8 রয়ে যাই। প্রিপোজিশন থেকে 4টা কোশ্চেন আসছে, আমি সোর্সটা দেখাবো একটু পরে আপনাদের। সেন্ট্রাল ড্যাশ নজরুলস রেভিলিয়ন ওয়াজ হিজ রিজেকশন অফ সোশ্যাল হায়ারার্কি, মানে নজরুলের লিখনের একবার কেন্দ্রবিন্দু ছিল রেভিলিয়নের কেন্দ্রবিন্দু ছিল তার হিজ রিজেকশন অফ সোশ্যাল হায়ারার্কি। এডুকেশন এনরিচেস আস ড্যাশ নলেজ এন্ড স্কিলস, এটা ইংলিশ আমাদের ইংলিশ টেক্সট বইয়ের একটা প্যাসেজের একটা লাইনের মতো করে দেওয়া। দেন আমি একটু যাই, এটা আমরা মোটামুটি সবাই পারার মতো ভাই। উত্তর হলো আমাদের সেন্ট্রাল টু নজরুলস রেভিলিয়ন, নজরুলের যেই বিদ্রোহ ছিল এটা একবার মূল পয়েন্ট ছিল, সেন্ট্রাল ছিল, কেন্দ্রবিন্দু ছিল। সেন্ট্রাল টু নজরুলস রেভিলিয়ন ওয়াজ হিজ রিজেকশন অফ সোশ্যাল হায়ারার্কি। এডুকেশন এনরিচেস আস, এনরিচের সাথে আমরা উইথ বসে, এনরিচ সামওয়ান উইথ সামথিং, তাহলে এডুকেশন শিক্ষা এনরিচ আজ আমাদেরকে মানে কি বল সমৃদ্ধ করে উইথ নলেজ এন্ড স্কিলস, নলেজ দিয়ে এবং স্কিল দিয়ে। নলেজ আর স্কিলের ডিফারেন্স মনে জানেন, নলেজ মানে হলো আমি এটা জিনিস জানি, আর স্কিল মানে হলো জিনিস আমি প্রয়োগ করতে পারি। দেন ভাই সামনে চলে যাই আমি। 10 নম্বর কোশ্চেনটা বলছে একটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলছে। কি বলছে, মাই আঙ্কেল প্রমিসড মি আ প্রেজেন্ট, প্রেজেন্ট মানে এখানে বর্তমান না, প্রেজেন্ট মানে এখানে একটা উপহার বলছে ভাই, গিফট। তাহলে মাই আঙ্কেল প্রমিসড মি আ প্রেজেন্ট, আমার আঙ্কেল আমার একটা পুরস্কার দিবে বলছে, পুরস্কার দেওয়ার প্রতিজ্ঞা করছে। তাহলে এর প্যাসিভ কি হবে ভাই, ইজি, সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আপনি একটু কাজ করেন, প্যাসিভটা হবে ভাই যেটা আই ওয়াজ প্রমিসড, মিটার আপনি আই বানাবেন, প্রমিসড আমরা জানি অলওয়েজ প্যাসিভ করতে গেলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় আগে একটা অক্সিলারি বসে, মূল সেন্টেন্স অনুযায়ী যেহেতু পাস্ট টেন্সে আছে আপনি ওয়াজ নেবেন, আই এর সাথে ওয়াজ বসে, তাহলে আই ওয়াজ প্রমিসড মানে আমারে প্রমিস করা হয়েছে। এ প্রেজেন্ট, একটা প্রেজেন্ট কার দ্বারা, বাই মাই আঙ্কেল, আমার আঙ্কেলের দ্বারা। কোনটা কিন্তু মিলে না, দেখেন এ প্রেজেন্ট ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল, কারে দিয়েছে কথা নাই, তাহলে আই ওয়াজ প্রমিসড আর বেটার অপশন। ওকে ভাই, আর মনে কোনটাই আপনি নেবেন না, আই ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল আর প্রেজেন্ট। উত্তর আমরা বি নাম্বার নিচ্ছি, আই ওয়াজ প্রমিসড আর প্রেজেন্ট বাই মাই আঙ্কেল। যদিও আপনি হয়তো এই নাম্বারটারও কাছাকাছি মনে হতে পারে, তারপরে ডি নাম্বারটারও কাছাকাছি মনে হতে পারে, বাট বেস্ট অপশন আপনি নিশ্চয়ই এটাকে চুজ করবেন। এন্ড দেন ভাই 11 12 আসেন তো। ওয়েন আই এম অনলাইন, যখন আমি অনলাইনে থাকি, আই হ্যাভ লিবার্টি, আমার আছে স্বাধীনতা। এখানে অনলাইন শব্দটা কোন পার্টস অফ স্পিচ, আমি রীতিমতো সবাইকে বলি ভাই পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন নিশ্চিত করে পাবেন, এবং আমরা আজকের ক্লাসেও দেখবো প্রশ্ন সমাধানে 4-5টার মতো শুধু পার্টস অফ স্পিচ মুডের কোশ্চেনে আসছে। দ্য কোয়েশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড, এটাও পার্টস অফ স্পিচ মুডের পয়েন্ট, আপনি পারলে এটা উত্তর সহজে পারবেন। এটা কোন পার্টস অফ স্পিচ, পার্টস বলতে এটা কোন আন্ডারলাইন পার্টটা কোন ক্লজের মধ্যে পড়েছে, আমি একটু দেখাই। উত্তর আসেন ভাই। ওয়েন আই এম অনলাইন, যখন আমি অনলাইনে থাকি, মানে কোথায় থাকি আমার একটা অবস্থান বোঝাচ্ছে, আমি কোথায় থাকি, আমি যখন অনলাইনে থাকি আই হ্যাভ লিবার্টি, তাহলে অবস্থান বোঝালে কোথায় আছি, অবশ্যই অ্যাডভার্ব। দেন হাউ দিয়ে শুরু করছে, আপনি অ্যাডভার্ব বলবেন কিনা, না অ্যাডভার্ব বলবেন না ভাই। দ্য কোয়েশ্চেন ইজ, কোশ্চেনটা হলো, কোশ্চেনটা কি, কোশ্চেনটা কি, তাহলে আমরা বলেন তো আই হ্যাভ আ পেন, আমার আছে একটা কলম, আমার কি আছে, আমার একটা কলম আছে, এ পেন, এই পেনটা কিন্তু অবজেক্ট। আমরা যদি বাক্যের ভাবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে পাই অবজেক্ট, আর অবজেক্ট কি হবে, নাউন বা প্রোনাউন হয়। তাহলে প্রোনাউন নামে কোনো নাউন প্রোনাউন মানে প্রোনাউন নামে কোনো ফ্রেজ বা ক্লজ নাই, ফর নাউন ক্লজ বলবেন। দ্য কোশ্চেন ইজ, কোশ্চেনটা কি, কোশ্চেনটা হলো হাউ হি উইল রেসপন্ড, কিভাবে সে রেসপন্ড করবে। তাহলে কোশ্চেনটা হলো কিভাবে সে রেসপন্ড করবে, তো যেভাবে সে রেসপন্ড করবে। তাহলে দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড, এই হাউ হি উইল রেসপন্ড এটা আমরা অবশ্যই কি বলবো, নাউন ক্লজ বলবো। দেন 13 14 ভাই 13 বলছে একটা অ্যান্টোনিম, হেলদি শব্দের অ্যান্টোনিম কি এবং কোন বানানটা ভুল। আসেন ভাই, হেলদি মানে হলো স্বাস্থ্যকর, ভালো, পজিটিভ টোন। তাহলে আনহুলনেস মানে হলো অস্বাস্থ্যকর। সেলিউটারি, সেলিব্রিয়াস এবং হাইজিনিক তিনটা কিন্তু পজিটিভ টোন, মানে অনেকটা সিনোনিমাস ওয়ার্ড, এটা অ্যান্টোনিম। এবং বলছে কোন বানানটা ভুল ভাই, এটিকেট ইংলিশ টেক্সট বইয়ের ওয়ার্ড, অবশ্যই এটা কারেক্ট। নাইটমেয়ার ইংলিশ টেক্সট বইয়ের ওয়ার্ড, অবশ্যই কারেক্ট। কোয়েশ্চেনিয়ার এটাও ইংলিশ টেক্সট বইয়ের ওয়ার্ড এবং আপনারা নিশ্চয়ই পেয়েছেন আগেও, এটাও কারেক্ট এবং আমিও আপনাদের পড়িয়েছি। আর ম্যানিফেস্টেশন বানানটা একটু ভুল, ছোট্ট একটা ভুল, এটাও ইংলিশ টেক্সট বইয়ের ওয়ার্ড। আপনি যদি নেলসন ম্যান্ডেলার গল্পটা পড়েন তখন এই ওয়ার্ডটা পাবেন, ম্যানিফেস্টেশন এম এ দিয়ে কিন্তু ভাই, এম ই দিয়ে না, ম্যানিফেস্টেশন আমি লিখে রেখেছি, এটা হলো ভুল। আমরা চাইছি ইনকারেক্ট স্পেলিং কোনটা। এন্ড দেন ভাই চলে যাই 15 16তে। 15তে বলছে ইনডিজেন্ট শব্দটার সিনোনিম কি, তার মতো ওয়ার্ড। এবং अगेन বাই দ্য এন্ড অফ দ্য মিল, মিলের শেষে সাম পিপল টেক আ ফিউ গ্লাসেস অফ ওয়াটার। তাহলে এই বাই দ্য এন্ড অফ দ্য মিল এটা কোন ফ্রেজ বা ক্লজ, আপনি ফ্রেজ, অবশ্যই ফ্রেজ, এবং কেমন ফ্রেজ আপনি বলবেন। তো দেখাই ভাই, আপনি লাগলে একটু পোস্ট করেন। ইনডিজেন্ট মানে ভাই জানেন, ইনডিজেন্ট মানে হলো গরিব, তাই না, পুয়ার লেখা আছে। ওয়েলদি, কমফোর্টেবল, অ্যাফ্লুয়েন্ট এগুলো সবই পজিটিভ টোন, মানে ওয়েলদি অ্যাফ্লুয়েন্ট মানে তো ধনী সম্পদশালী, কমফোর্টেবল মানে তো বুঝে নাই, কমফোর্টেবল, আই ফিল কমফোর্টেবল, ভালো লাগতেছে আমার। তো ইনডিজেন্ট পুয়ার সিনোনিমাস ওয়ার্ড। আর এখানে বলছে বাই দ্য এন্ড অফ দ্য মিলের শেষে, ভাই এটা अगेन টাইমিং বোঝাচ্ছে, বাই দ্য এন্ড অফ দ্য মিল, মিলের শেষে। তাহলে এটা কি বলবেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবেন। বাই দ্য এন্ড অফ দ্য মিল, মিলের শেষে সাম পিপল টেক আ ফিউ গ্লাসেস অফ ওয়াটার। তাহলে বাই দ্য এন্ড অফ দ্য মিল, মিলের শেষে মানে খাবার শেষে, একটা টাইমকে রেফার করছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। এন্ড দেন আসেন ভাই 17 18 ডাইরেক্ট ভার্ব দিয়ে প্রশ্ন আসছে মোটামুটি 6 7টা 8টা 7 8টার মতো। আমিও আপনাদের বলেছিলাম ভাই ভার্বের সাথে কানেক্টেড পয়েন্টগুলো ভালো করে পড়েন। আপনি যে বছরে পরীক্ষা দেন না কেন, ভার্বের এই পয়েন্ট অফ ভিউটা আমাদের খুব কাজে দেয় সব জায়গায়। ইট ওয়াজ 10 to 12, এটা ছিল 10টা থেকে 12টা। মোস্ট অফ দ্য শপস ড্যাশ জাস্ট ক্লোজড, কি বলবেন,
ক্লু আছে আপনার জন্য, পাস্ট টেন্সে আছে, তারপরে আপনি পাস্ট টেন্সে লিখবেন, আমি ক্লু দিয়ে দিলাম। হোমার ডেসক্রাইবস আ রেস অফ হিউম্যান, হোমার ডেসক্রাইব করছে একটা রেস অফ হিউম্যান কে হু ড্যাশ ফ্রম দ্য গডস। আসেন ভাই উত্তর দেখাই আপনাদের, লাগলে একটু পজ করেন। আসেন উত্তর হলো আমাদের ভাই ইট ওয়াজ 10 to 12, তার মানে বুঝতে পারছেন পাস্ট টেন্সে আছে, অন্য পাঁচটাও পাস্ট টেন্স হবে। ইট ওয়াজ 10 to 12, 10টা থেকে 12টা ছিল। মোস্ট অফ দ্য শপস ড্যাশ জাস্ট ক্লোজ, মানে অধিকাংশ দোকানে মাত্র বন্ধ করছিল। আপনি জানেন ভাই এই জাস্ট, অনলি, লেটলি, রিসেন্টলি, সোফার এমন কোন ওয়ার্ড থাকলে কোন টেন্সে ব্যবহার করি আমরা? পারফেক্ট টেন্স ইউজ করি। আবার বুঝতে পারছেন এই পাশেও পাস্ট টেন্স আছে, ফলে আপনি ওই পাশেও পাস্ট টেন্স লিখতে গেলে আপনি নিশ্চয়ই হেড নেবেন, রাইট? ইয়েস। তাহলে মোস্ট অফ দ্য শপস হ্যাড জাস্ট ক্লোজড। এন্ড দেন হোমার ডেসক্রাইব করছে এখন, মানে এখন হোমার ডেসক্রাইব করছে, এটা কিন্তু ডেসক্রাইবটা আছে এখনো, কিন্তু ডেসক্রিপশনটা আছে। তাহলে হোমার ডেসক্রাইব করছে কি করছে? এ রেস অফ মেন হু স্প্র্যাং ফ্রম দ্য গডস, যারা হইছিল গডস থেকে। এটা আমাদের বিশ্বাস না, আমরা যারা মুসলিম, এটা বলার জন্য বলা। তাহলে এখানে মানে সাইন্টিফিক কোনো ইস্যু থাকতে পারে, মানে একটা গবেষণার মতো। তাহলে দেখেন ভাই হু স্প্র্যাং, স্প্র্যাং মানে কোনো কিছু থেকে কোনো কিছু উদ্ভূত হওয়া, এমনটা কেমন? তাহলে ভাই হোমার ডেসক্রাইব করেছেন আর রেস অফ ম্যান হু স্প্র্যাং, মানে পাস্ট টেন্স আছে, তিনি ডেসক্রাইব করলেন একটা জিনিস, যে জিনিসটা ডেসক্রাইব করছে সেটা কিন্তু আর আগে। তাই হোমার ডেসক্রাইব করছে এই রেস অফ মানুষের ব্যাপারে যারা গড থেকে এসেছিল, তাহলে পাস্ট টেন্স নেবেন না ভাই, স্প্রিং নেবেন না, হ্যাভ স্প্রাং লাগবে না, যারা এসেছিল, আসার কাজ ডান, তাহলে পাস্ট টেন্স বা সিম্পল পাস্ট আমরা যেটাকে বলি, উত্তর নিব আমরা বি। হোমার ডেসক্রাইবস আ রেস অফ মেন হু স্প্রাং ফ্রম দ্য গডস। এন্ড দেন ভাই 1920, 19 নম্বর কোশ্চেনটা ওনারা ইংলিশ টেক্সট বইয়ের একটা নাম ইউজ করেছে, কল্পনা চাওলাকে। এবং দেখেন 20 নম্বরটা আপনারা পারবেন। এই প্রশ্ন অনেক আসে, আমি এই প্রশ্নটা অনেকবার পড়িয়েছি এই বছর, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, ডিও ভর্তি পরীক্ষা আসছে, আমরা এগুলো ব্যাখ্যা করেছি। দেখেন ভাই উত্তর আমি পজ করেন, লাগলে উত্তর দেখাই। 19 নম্বর কোশ্চেনটা মূলত আমাদের কন্ডিশন থেকে আসা কোশ্চেন। ইফ কল্পনা চাওলা হ্যাড নট ড্যাশ আর্ট এন্ড ডিজায়ার, যদি না থাকতো কল্পনা চাওলার খুব ডিজায়ার, শি উড নট হ্যাভ বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, সে একজন অ্যাস্ট্রোনট হতে পারতেন না। আপনি বুঝতে পারছেন ইফ দিয়ে বাক্য শুরু হয়েছে মানে কন্ডিশনাল পার্ট। অন্য পাশে দেখেন কমার পরে লেখা আছে শি উড নট হ্যাভ বিকাম, ভাই উড হ্যাভ বিকাম, তার মানে আমরা জানি কি উড, কুড, মাইট, হ্যাভ ভার্বের তিন ফর্ম কখন হয়? যখন ইফ যুক্ত সেন্টেন্সটা পাস পারফেক্ট হয়। তাহলে এখানে হ্যাড আছে আর একটা হ্যাড লিখবেন আপনি, মানে একটা ভার্বের তিন ফর্ম লিখবেন। ভার্বের তিন ফর্ম কিন্তু এখানে হতে পারে কেবল হ্যাডটাই, তার উত্তর নিশ্চয়ই আপনি এটা নেবেন। ইফ কল্পনা চাওলা হ্যাড নট হ্যাড ardent desire, মানে খুব খুব ডিজায়ার যদি না থাকতো তবে তিনি হতে পারতেন একজন অ্যাস্ট্রোনট। এন্ড দেন শি ড্যাশ ওয়াশ দ্য প্লেটস, এখানে পয়েন্ট ওটাই, মেডিকেলে যে পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্ন আসে ওই পয়েন্ট অফ ভিউটাই, সেটা হলো নিড। নিড শব্দটাকে আমরা জানি ভাই এটা প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হতে পারে, অক্সিলিয়ারি আকারে ব্যবহৃত হতে পারে, মানে প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হতে পারে, মডাল অক্সিলিয়ারি আকারে ব্যবহৃত হতে পারে। যদি নিড শব্দটা প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হয় অবশ্যই তারপরে যে ভার্বটা হবে সেটা আমরা ইনফিনিটিভ লিখতে হবে। কি লিখতে হবে? ইনফিনিটিভ। কারণ আমরা অপশনে কি দেখছি? আমরা দেখছি শি নিড নট, যদি আপনি নিডসটারে প্রিন্সিপাল ভার্ব আকারে, নিডস কিন্তু প্রিন্সিপাল ভার্ব আকারে বসা আছে এখানে যতটুকু আছে, শি নিডস নট, নিড যেহেতু প্রিন্সিপাল ভার্ব এখানে টু থাকা উচিত ছিল, যেহেতু আমাদের টু নাই ফলে এটা লেখা যাচ্ছে না। এখানেও দেখেন একই কথা, শি নিডস নট টু আ গুড জব, টু আর এটা মিলে না ভাই, মানে নিডের পদে একটা ভার্ব আসে, নিডটা যদি প্রিন্সিপাল ভার্ব লিখতে চান তারপর ইনফিনিটিভ লিখতে হয়। আমাদের এখানে ভার্ব আছে, ভার্বের আগে কিন্তু টু নাই, ওয়াসটা কিন্তু একটা ভার্ব। এখানে সেম, আপনি শি নিড লিখছেন, নিডটারে আপনি এখানে বুঝতে পারছি আপনি এখানে নিডটারে প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহার করেছেন, বাট অ্যাজ দেন নাই, আবার পরে ইনফিনিটিভ লিখছেন, মিলে না ভাই। ফলে উত্তর আমরা এটা নিব, শি নিড নট ওয়াশ দ্য প্লেটস, তার দরকার নাই প্লেট ওয়াশ করা, ইন দ্য কিচেন এ লিভিং হার স্টাডি, পড়াশোনা বাদ দিয়া। বুঝছেন ভাই? তাহলে নিড ভার্বটা যদি প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হয় খেয়াল রাখবেন তারপর আরেকটা ইনফিনিটিভ আসবে, যদি মানে ভার্ব আসে, ভার্বটা ইনফিনিটিভ বানাইতে হবে, এখানে ওয়াশটা আছে ইনফিনিটিভ বানাইতে হবে। আর যদি নিডটা মডাল অক্সিলিয়ারি আকারে ব্যবহৃত হয়, আপনারা জানেন মডাল অক্সিলিয়ারি ভার্বে কোন ফর্ম হয়? বেস ফর্ম। বেস ফর্ম যেহেতু আছে ফলে আমরা শুধু লিখ দিব, তাহলে শি নিডন্ট ওয়াশ দ্য প্লেটস ইন দ্য কিচেন লিভিং হার স্টাডি, পড়াশোনা বাদ দিয়ে তার থাল বাসন ধোয়া দরকার নাই কিচেনে। দেন আসেন ভাই 12, 22, 23, 22, 23, 22 তে বলছে ভাই হেমোরেজ ইজ রিলেটেড টু, হেমোরেজ মানেটা আমি স্প্রিং আকারে পড়াই স্টুডেন্টদেরকে, হেমোরেজ মানে রক্তক্ষরণ, বলছে হেমোরেজ ইজ রিলেটেড টু, এটা কি সাথে রিলেটেড? এভিয়ারি, হেলথ, ফিশারিজ নাকি এপিকালচার? এবং ল্যাংস্টন হিউজেস ইজ অ্যান, তিনি একজন কেমন রাইটার? আমি আপনাদেরকে অনেক কষ্ট করে টেক্সট বুকের ক্লাস নিয়েছি, যারা পড়েছেন তারা নিশ্চয়ই এটা পেরেছেন, পারার মতো কোশ্চেন। ইংলিশ টেক্সট বইয়ের যতগুলো কবিতা আছে কবিতাগুলোর কমপক্ষে নাম পড়া দরকার, কবিতাগুলো কে লিখেছেন বাড়ি কই, ল্যাংস্টন হিউজেস কোন দেশি কবি, অবশ্যই আমি পড়িয়েছি, আপনারা পারার মতো। দেন ভাই দেখাচ্ছি হেমোরেজ মানে রক্তক্ষরণ এসে শরীর থেকে হয় ভাই, এটা রিলেট টু হেলথ। এবং ল্যাংস্টন হিউজেস তিনি একজন আমেরিকান রাইটার। এন্ড দেন 24 এ ভাই লেখা আছে which of the following words mean to emit a faint or intermittent light, মানে ইন্টারমিটেন্ট লাইট এটা দ্বারা আসলে কোন ওয়ার্ডটা রেফার করে? ঝিকঝিক আলো যেটাকে আমরা বলি ভাই, এখানে আমার বোঝানোর কিছু নেই, এটা একটা ইডিয়মস মোডের পয়েন্ট এক্সপ্রেশন, এটা মানে হলো গ্লিমার। গ্লিমার মানে হলো টু এমিট আ ফেইন্ট অর ইন্টারমিটেন্ট লাইট, গ্লিমার, গ্লিম করে না, গ্লিম আলো করে, আলো ঝিকঝিক করে, ঝিকঝিক, ওটাই গ্লিমার। এন্ড দেন ভাই 25 এ বলছে अगेन টেক্সট বুকের কোশ্চেন, যারা টেক্সট বই পড়েছেন, সহজে পারসন ইন হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্কস ডু ইউ কাম অ্যাক্রস দ্য ক্যারেক্টার অফ জেরি, কাম অ্যাক্রস মানে তুমি পড়েছো বা তোমার মুখ সামনে দিয়ে গেছে ক্যারেক্টার অফ জেরি, কোন
ওয়ার্কস এর মধ্যে, ওয়ার্কস মানে কিন্তু এখানে কোনো কাজ না, বুঝতে পারছেন আপনি, কোন একটা লিখনিকে ওয়ার্কস বলে। আমরা ওয়ার্ক শব্দটা আনকাউন্টেবল নাউন পড়ি, ওয়ার্কস হতে পারে, তবে সেটা কি বলি ভাই, লিখনি। তাহলে নিচের কোন লিখনিতে আপনি কাম অ্যাক্রস করেছেন এই জেরি নামটা, ক্যারেক্টারটা কোথায় আপনি পড়েছেন? নিশ্চয়ই এই মাদার ইন ম্যানভাইল, তাই না? এই মাদার ইন ম্যানভাইল আপনি এটা পড়েছেন। এন্ড দেন আমরা চলে যাব ডু অ্যাজ আই সেই। এখানে অ্যাজ আই সে এটা কোন ক্লজ? আপনি পার্সোনাল ভালো করে পারলে ক্লজও পারবেন। পার্সোনাল যারা ভালো বুঝে, বিশেষ করে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যারা ভালো বুঝে, তাদের পক্ষে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ফ্রেজ ক্লজ চেনা একবার ইজি। দেন বলছে 2/3 অফ দ্য পিপল ড্যাশ প্রেজেন্ট ইন দ্য কংগ্রেগেশন। এগেইন এটা একটা সাবজেক্ট হয় এগ্রিমেন্টেড, মানে ভার্বের পয়েন্ট অফ ভিউ থেকে আসা কোশ্চেন। উত্তর দেখাই ভাই, আপনারা লাগলে পজ করেন। এখানে উত্তর হবে আমাদের 26 অ্যাডভার্ব ডু অ্যাজ আই সে। কেন তাই না? দেখেন ডু মানে কি, করো, অ্যাজ আই সে যেভাবে আমি বলি, তাহলে যেভাবে আমি বলি সেভাবেই করো। হাউ দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা অ্যাডভার্ব পাই। আমি স্টুডেন্টদের পড়াই ভাই, বাক্যের ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কতবার দিয়ে প্রশ্ন করে যদি সিঙ্গেল ওয়ার্ড পাই, উত্তর নিশ্চয়ই অ্যাডভার্ব। যদি ফ্রেজ পাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ক্লজ হলে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে ডু করো অ্যাজ আই সে, যেভাবে আমি বলি, ডু করো অ্যাজ আই সে, যেভাবে আমি বলি, ফলে উত্তর হলো অ্যাডভার্ব। এন্ড দেন 2/3 অফ দ্য পিপল, আমরা জানি ভাই অনেকগুলো শব্দ মিলিয়ে সাবজেক্ট হয়। যদি সাবজেক্ট হয় আমরা জানি প্রিপজিশনের আগে শব্দটাই মূল সাবজেক্ট, যেটা ভার্ব নির্ধারণ করে বেসিক্যালি। কিন্তু আমরা জানি এটাও পয়েন্টটাও, ভগ্নাংশের বেলায়, ফ্র্যাকশনের বেলায় এই 2/3 তো আর সাবজেক্ট হতে পারে না। আমরা কি বলতে পারি 2/3 প্রেজেন্ট, 2/3, কিসের 2/3? তার মানে আমরা বেসিক্যালি জানি প্রিপজিশনের অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হলে প্রথম প্রিপজিশনের আগে শব্দটাই মূল সাবজেক্ট, যেটা ভার্ব নির্ধারণ করে। কিন্তু ভগ্নাংশের বেলায় প্রিপজিশনের পরবর্তী শব্দটাই সাবজেক্ট, যেটা ভার্ব নির্ধারণ করবে। পিপল যেহেতু ভাই প্লুরাল, ফলে অবশ্যই সাবজেক্ট ভার্বটা কি হবে, প্লুরাল হবে। আপনি এখানে প্লুরাল ভার্ব কেবল একটাই পাচ্ছেন, ফলে উত্তর ওয়ার ছাড়া কিছুই লিখবেন না। তাহলে 2/3 অফ দ্য পিপল মানে 2/3 মানুষ ওয়ার প্রেজেন্ট ছিলেন ইন দ্য কংগ্রিগেশনে ছিলেন, জমায়েতে ছিলেন ওনারা। ওকে ভাই। এবং যারা আমার কোনো কোর্সের ব্যাপারে জানতে চান, লাইক আমি অ্যাডমিশনের, ইউনিভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন, এবং পাশাপাশি যারা সেকেন্ড টাইমার হিসেবে নিজেদেরকে নিয়োজিত করে, সেকেন্ড টাইমার হিসেবে মেডিকেল বা ইউনিভার্সিটি পড়তে চায়, খুব কষ্ট করে, তাদের পাশেও আমি থাকি, তাদের সাথে আমার ক্লাস হয়, কোর্স থাকে। যারা আমার কোর্সের ব্যাপারে জানতে চান, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন। 28 আসেন ভাই, বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ভাই এটাও কিন্তু সেম মুডের, আপনি যদি ভার্বের পয়েন্ট অফ ভিউ গুলো ক্লিয়ার হয়ে যায় আপনার, আপনি আনসার করতে পারবেন। লাগলে একটু পজ করেন, আমি আপনাকে ক্লিয়ার করে দেই। আসেন ভাই, আমরা উত্তর পেয়েছি ডি নাম্বার, বলছে কারেক্ট হলো ডি নাম্বারটা। আমি বাকি তিনটা একটু ভুল কেন একটু ক্লু রেখেছি, আপনারা দেখলে হয়তো বুঝে যাবেন। হি বট আ $300 স্যুট। ভাই মূল পয়েন্ট হলো, আমি বলি অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, আবার সিঙ্গেল ওয়ার্ডের অ্যাডজেক্টিভ হোক অথবা 10 ওয়ার্ডের অ্যাডজেক্টিভ হোক। দেখেন এই বাক্যটা মূলত ছিল হি বট, সে কিনেছিল একটা স্যুট। এই বাক্যটা মূলত এরকম, হি বট আ স্যুট, এতটুকু আপনি বাদ দিয়ে দেন। হি বট আ স্যুট, সে কিনেছিল একটা স্যুট, তাহলে হি বট আ স্যুট, সে একটা স্যুট কিনছিল। তাহলে এই স্যুট শব্দটার জন্য অ্যাডজেক্টিভ আকারে এই তিনটা ওয়ার্ড বসে, $300। আমরা, আপনারা সব বইতেই পাবেন, আমরা পড়ে থাকি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ভাই হাইফেনেটেড পয়েন্ট আমি স্টুডেন্টদের পড়াই না, আমি বলে থাকি ভাই অ্যাডজেক্টিভ ওর হাইফেন দিয়ে হোক, হাইফেন ছাড়া হোক, অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না। তাহলে আমাদের মূল পয়েন্ট হলো ভাই এ স্যুট, তাহলে আমাদের সাবজেক্ট হলো স্যুট, স্যুটটার মডিফাই করতে হলো $300, এটা কখনোই অ্যাডজেক্টিভ হতে পারে না। সিঙ্গেল ওয়ার্ড হোক, তিনটা হোক, হাইফেন দিয়ে হোক, হাইফেন ছাড়া হোক, তাহলে এটা ভুল ভাই, হান্ড্রেডস হতে পারে না। এন্ড দেন আসেন দা হেডমাস্টার এন্ড সেক্রেটারি। আমরা এসএসসি এইচএসসি লেভেলে সাবজেক্ট ভাই যখন পড়ি, আমরা জানি এই পয়েন্টটা, এন্ড দ্বারা দুটো শব্দ যুক্ত হলে ভার্বটা প্লুরাল। কিন্তু সব সময় আমরা এই পয়েন্টটা জানি, যদি এন দ্বারা দুইটা টাইটেল যুক্ত হয়, লাইক হেডমাস্টার এন্ড সেক্রেটারি, যদি দুইটা দ্বারা একজনকে বোঝায় তবে ভার্ব হয় সিঙ্গুলার, যদি দুইটা দ্বারা দুইজনকে বোঝায় ভার্ব হয় প্লুরাল। এখন কেমনে বুঝবো দুইটা দ্বারা একজনকে বোঝাইছে, কেমনে বুঝবো দুইটা দ্বারা দুইজনকে বোঝাইছে? ক্লু হলো, আমরা যখন এন দ্বারা দুইটা টাইটেল পেলাম, লাইক হেডমাস্টার এন্ড সেক্রেটারি, দুইটা টাইটেল, এখন যদি দেখি দুটা টাইটেলের আগে দুটা আর্টিকেল দিয়ে আসে, তখন বুঝবো দুজন আলাদা ব্যক্তি। দা হেডমাস্টার এন্ড দা সেক্রেটারি যদি হইতো, তাহলে আমরা ওয়াইটা লিখতাম, কয়েকটা কারেক্ট থাকতো। তার মানে এন্ড এর আগে পরে দুটা টাইটেল আছে, যদি দুটা টাইটেল আগে দুটা আর্টিকেল দিয়ে পাই, তখন বুঝে নেব দুজন ব্যক্তি, তার মানে ভার্বটা প্লুরাল হবে। কিন্তু এখানে দুটা টাইটেল আছে ঠিকই, কিন্তু একজনের আগে আর্টিকেল দিয়ে আছে, তার মানে বুঝে নিচ্ছি হেডমাস্টার যিনি, তিনি নিজেই সেক্রেটারি, ফলে সাবজেক্টটা সিঙ্গুলার ব্যক্তি, ফলে ভার্বটা ওয়ার না হয় কি হওয়ার কথা ছিল, ওয়াজ ছিল। এবং সেক্রেটারি বানানটা আপনারা খেয়াল রাখতে পারেন, সেক্রেটারি, এটা কিন্তু স্পেলিং আকারে খুব ইম্পর্টেন্ট। এন্ড দেন ইউ লুক অ্যাজ দো, ভাই আমরা এইচএসসি লেভেলে পড়ে আসি, অ্যাজ লাইক, অ্যাজ ইফ, অ্যাজ দো আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আপনি দেখতে পাচ্ছেন নাই, ফলে এটা ভুল, এই তিনটাই ভুল। এবং ডি নাম্বার ঠিক আছে, শি উড রাদার নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। আমরা জানি উড রাদার একটা মডেল অক্সিলারি, তারপর ভার্বের বেস ফর্ম বসে, এবং নেগেটিভ করতে গেলে উড রাদার নট, এই নটটা কিন্তু ভার্বের আগেই লিখতে হয়, উড নট রাদার অ্যাটেন্ড লিখতে পারি না, শি উড রাদার নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি ভাই বোন। এন্ড দেন আমরা শেষ দিকে, আমি মোটামুটি খুব দ্রুত কথা বলা ট্রাই করছি, যদি কেউ আমার কথাটা খুব ফাস্ট পান, আপনি একটু স্লো করে ফেলেন। ইয়াট ensuring drinking water, cleanliness and hygiene was a big challenge. এখানে ইয়াটটা কি ভাই? ইয়াটটা এখানে অ্যাডভার্ব। কেমনে অ্যাডভার্ব বলে দেই, ইয়াট শব্দটা পুরো বাক্যটাকে মডিফাই করে ফেলছে। ইয়াট
তা সত্ত্বেও এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার, বাক্যটা আরেকটু এটার আগে আরেক কিছু থাকলে বাক্যটা ক্লিয়ার হইতো আর কি। তা সত্ত্বেও এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার মানে পানি পান করার মতো পানি নিশ্চয়তা, ক্লিননেস পরিচ্ছন্নতার নিশ্চয়তা, এন্ড হাইজিন পরিচ্ছন্নতার নিশ্চয়তা ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ, ছিল একটা বিগ চ্যালেঞ্জ। তাহলে ইয়াট শব্দটা পুরো বাক্যটা মডিফাই করে ফেলছে। আমরা কিন্তু জানি ভাই অ্যাডভার্ব কিন্তু বেসিক্যালি ভার্বকে মডিফাই করে, এছাড়া অ্যাডভার্ব কিন্তু আরো অনেক জিনিসের মডিফাই করে, পুরো বাক্যটা মডিফাই করতে পারে। হেন্স ইয়াট ইজ অ্যান অ্যাডভার্ব। কোশ্চেন 30 ভাই, কোশ্চেনে বলছে কোনটা ভুল বাক্য, একটু ভালো করে দেখেন। চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, কোন বাক্যটা ভুল। আমি তো দেখাই আপনাকে। এবং এই কোশ্চেনটা ফরচুনেটলি মেডিকেল ভর্তি পরীক্ষার মোড়ের প্রশ্ন। মেডিকেল ভর্তি পরীক্ষার কারেকশনগুলো একটু কঠিন হয়, মানে 4টা অপশন 4টা অ্যাঙ্গেল থেকে দেয়। আসেন ভাই উত্তর দেখাই। আমাদের কারেক্ট বাক্য হলো সি নাম্বারটা, বাকি 3 কেন ভুল, একটু ইনকারেক্ট বাক্যটা হলো সি নাম্বার, বাকিগুলো ঠিক কেন সেটা একটু আপনাদেরকে জানাই যাই। আমরা জানি আইদার অর নেইদার নর, আইদার অর নেইদার নর দিয়ে যখন দুই সাবজেক্ট যুক্ত হয় তখন সেকেন্ড সাবজেক্টটা দিয়ে আমরা ভার্ব নির্ধারণ করি। হেন্স হি ইজ কারেক্ট। নেইদার ইউ নর হি ইজ ইন ক্রাইসিস, মানে সেও ক্রাইসিসে, তুমিও ক্রাইসিসে নাই, সেও ক্রাইসিসে নাই। দেন রিফ্রেইন একটা ইম্পর্টেন্ট ভার্ব, মানে কাউকে কোনো কিছু থেকে বাধা দেওয়া, মুক্ত করা, এমন কিছু একটা বোঝায়। রিফ্রেইনের সাথে ফ্রম বসে, ঠিক আছে। হি রিফ্রেইনড হিমসেলফ ফ্রম টেকিং এনি মেডিসিন, রিফ্রেইন ফ্রম। এন্ড দেন হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। ভাই এটা বিশেষ পরীক্ষার প্রশ্ন, আমার স্টুডেন্টদের কেউ নাই এই বাক্যটা আমি যে পড়াই না, অনেকবার বলি না, অনেকবার জিজ্ঞেস করি। হ্যাংড ফর আমরা ভাই এভাবে বলি আমি, HANG, হ্যাং। হ্যাং শব্দটার দুটো অর্থ হয়, একটা অর্থ হলো ঝুলানো আর একটা হলো ফাঁসি দেওয়া, ঝুলানো এবং ফাঁসি দেওয়া। তো এই হ্যাং শব্দটার প্রেজেন্ট ফর্ম দুটা, মানে অর্থ দুটা, ঝুলানো এবং ফাঁসি দেওয়া। তবে পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্মে গেলে ভাই এই শব্দটার দুটা ফর্ম হয়ে যায়, একটা হলো হাং আর একটা হলো হ্যাংড হয়ে যায়, হ্যাংড। তাহলে হ্যাং অর্থ ঝুলানো এবং ফাঁসি দেওয়া দুটাই হয়, বাট HUNG হাং এটা হলো ভাই ঝুলানো, কোনো কিছু ঝুলে রাখছি। লাইক আমি ধরে বললাম এই কলমটা ধরেন এখানে দড়িটা ঝুলে রাখলাম, তখন বললাম দিস মার্কার ইজ হ্যাং, এই মার্কারটা ঝুলে রাখছে। আর কোন ব্যক্তিও যখন ফাঁসি দেওয়ার পয়েন্ট আছে তখন হ্যাংড লিখতে হয়, হ্যাং, HANGD, হ্যাং। বিশেষ পরীক্ষা আসছিল এটা, তাহলে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, এটা কারেক্ট বাক্য। এখন ভুল এটা কেন ভাই, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল ভাই। রিজেম্বল একটা ভার্ব, তারপর প্রিপোজিশন টু বসে না। রিজেম্বল মানে হলো লুক অ্যালাইক, কাউরে দেখতে কারো মতো মনে হওয়া। লুক আফটার যেরকম আমরা বলি, লুক আফটার না টেক আফটার। লুক আফটার মানে দেখাশোনা করা, যত্ন নেওয়া। টেক আফটার, টেক আফটার মানে হলো কাউকে দেখতে কারো মতো মনে হওয়া। তাহলে রিজেম্বল মানে কি ভাই, টেক আফটার, নট লুক আফটার। লুক আফটার মানে সেবা করা, টেক কেয়ার। আর টেক আফটার মানে হলো, তাহলে লুক আফটার মানে সেবা করা। ইউ শুড লুক আফটার ইউর ওল্ড প্যারেন্টস, তোমার উচিত তোমার বৃদ্ধ পিতা মাতার সেবা করা। লুক আফটার মানে সেবা করা। আর টেক আফটার মানে হলো রিজেম্বল, কাউকে দেখতে কারো মতো মনে হওয়া। আর রিজেম্বলের পর প্রিপোজিশন লিখা যায় না, বাক্যটা হবে হি রিজেম্বলস হিজ ফাদার ইন অ্যাপিয়ারেন্স, চেহারা দেখতে তারে তার বাপের মতো মনে হয়। যদি পরীক্ষায় হি দিয়ে আসে না, পরীক্ষায় সি দিয়ে আসে, শি রিজেম্বলস হার মাদার, দ্য গার্ল রিজেম্বলস হার মাদার, এরকম কিছু একটা। দেন ভাই আমরা সামনে চলে যাই। 31, 32, দ্য ফ্যাক্টরি টার্নস ড্যাশ 50 tons of fertilizer a day, কি লিখবেন? এন্ড দেন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ম্যাগনাম অপাস, ম্যাগনাম অপাস। এটাও প্রিভিয়াস কোশ্চেন। আমরা কিন্তু ভাই আমি যা দেখছি আপনাদের প্রশ্নে প্রিভিয়াস কোশ্চেনে ভরা, যাদের প্রস্তুতি ভালো ছিল তারা ইংলিশ প্রশ্নে খুব খারাপ করার কথা না, এবং যারা দেখছেন আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হচ্ছেন। আমি সবকিছু বলে যাচ্ছি, তো দেখাই ভাই। দ্য ফ্যাক্টরি টার্নস আউট, টার্ন আউট মানে হলো নিঃসরণ করা, এমিট করা। দ্য ফ্যাক্টরি টার্নস আউট 50 tons of fertilizer a day, দিনে এত ফার্টিলাইজার তারা ছাড়ে, মানে তাদের ময়লা আবর্জনা তারা ছাড়ে, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে দ্য ফ্যাক্টরি টার্নস আউট, টার্নস মানে কি নিঃসরণ করা, মানে ছাড়ে। দ্য ফ্যাক্টরি টার্নস আউট 50 tons of fertilizer a day, এন্ড দেন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ম্যাগনাম অপাস। ম্যাগনাম অপাস মানে ভাই বেস্ট ওয়ার্ক, এবং আমরা লাস্ট ওয়ার্কটার ব্যাপারে যারা বিশেষ পরীক্ষা ছিল সেটা বলি সোয়ান সং। সোয়ান সং মানে লাস্ট ওয়ার্ক, এবং ম্যাগনাম অপাস মানে হলো বেস্ট ওয়ার্ক। একটু মানে সরাসরি ইংলিশ ওয়ার্ড না আর কি, ম্যাগনাম অপাস বুঝতে পারছেন, এটা মানে হলো ভাই বেস্ট ওয়ার্ক। এন্ড দেন আমরা 33 তে যাবো। বাকি বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, কোন বাক্যটা কারেক্ট। যারা ড্যাংলিং মডিফায়ার নামে কিছু পড়ছেন তারা সহজে বুঝবেন, বাক্যের ভার্বের প্যাটার্ন বুঝলেও ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন ভাই বলছে এন্টারিং দ্য রুম দ্য লাইট ওয়াজ অফ, while walking in the garden her leg was broken, the body received a crest with কি, the boy body বলছে কেন, the boy received a crest with golden ribbons for his achievement, having crossed the street a car almost struck us। ভাই উত্তর নিশ্চয়ই সি হবে, বাকি 3টা ভুল কেন একটু দেখেন। ভাই বলছে এন্টারিং দ্য রুম, রুমে প্রবেশ করে, কমার পরে রুমে প্রবেশ করছে কে, যে রুমে প্রবেশ করছে সে নিশ্চয়ই এখানে থাকবে, সাবজেক্ট জায়গা থাকবে। এন্টারিং দ্য রুম, রুমে প্রবেশ করিয়া, হি কি বলতে পারি আমরা, হি পুট অফ দ্য লাইট, এমন কিছু একটা লিখতে হবে। মানে এন্টারিং দ্য রুমে যে প্রবেশ করে কমার পরে সে বসা থাকবে, নাই যেহেতু ফলে ব্যাপারটা ভুল। একই কথা, while walking in the garden, বাগানে হাঁটার সময়, হাঁটে কে ভাই, যে হাঁটে সে এখানে থাকবে। হার লেগ ওয়াজ ব্রোকেন হলো না তো, মানে হার লেগ তো আর হাঁটে না, সে হাঁটে, তাই না? এখানে মূল পয়েন্ট হলো ব্যক্তি বসা থাকবে, তাহলে while walking in the garden ব্যক্তি বসা থাকবে নাই। এবং এখানে সেম কথা, having crossed the street, রাস্তাটা ক্রস করিয়া, রাস্তা ক্রস করছে কে, কারে কি রাস্তা ক্রস করে, এই কার, মানে এই কার অলমোস্ট স্ট্রাক আস, মানে একটা কারে আমাদেরকে স্ট্রাক করছে। এখন আপনি বলতে পারেন বাকি অর্থটা কি দাঁড়ায়, হ্যাভিং ক্রস দ্য স্ট্রিট, রাস্তাটা ক্রস করিয়া এই কার অলমোস্ট স্ট্রাক আস, একটা গাড়ি আমাদেরকে প্রায় স্ট্রাক করছে। এখন কার কি নিজে নিজে মানে ক্রস করে, না কার দ্বারা ক্রস করা কেউ, বাক্যটা এরকম হলে হয়তো হ্যাভিং ক্রস দ্য স্ট্রিট
আই ওয়াজ স্ট্রাক বাই আ কার। তাহলে হ্যাভিং ক্রস দ্য স্ট্রিট আই ওয়াজ স্ট্রাক বাই আ কার, মানে রাস্তাটা ক্রস করার পরে একটা গাড়ি আমার করছে, এরকম। তাহলে ভাই সি নাম্বারটা ঠিক আছে, বাকি তিনটা, এই নাম্বারটা ভুল হলো। সাবজেক্ট এখানে ব্যক্তি থাকা দরকার, এখানে ব্যক্তি থাকা দরকার, এখানে ব্যক্তি থাকা দরকার নাই, ফলে তিনটা ভুল। এখানে ঠিক আছে, দা বয় রিসিভ করছে একটা ক্রেস্ট উইথ গোল্ডেন রিবনস ফর হিজ অ্যাচিভমেন্টের জন্য সে একটা ক্রেস্ট পাইছে, যেটা কিনা গোল্ডেন রিবন, কি ক্রেস্ট উইথ গোল্ডেন রিবনের। ওকে ভাই, আশা করি আপনারা ক্লিয়ার। শেষ দিকে চলে আসছি 34.5, এবং আমি বলে দিব এই কোশ্চেনগুলো কোন সোর্স থেকে এসছে। অ্যালামনা শব্দটার প্রয়োগ কি ভাই, এবং কোন শব্দটা কাউন্টেবল নাউন, আপনারা নিশ্চয়ই পারবেন যারা পড়াশোনা করেছেন। উত্তর দেখাই ভাই, অ্যালামনা, ALUMNA, অ্যালামনা, এটা প্রয়োগ হলো ভাই ALUMNAE। আমার বোঝার কিছু নাই। সিঙ্গুলার প্লেন নাম্বার যখন আপনি পড়বেন, যে কোনো বই ধরে পড়বেন, বইয়ের এই শুরুর দিকে একটা দুটা বক্স থেকে প্রশ্ন আসে, যদি আসে সিঙ্গুলার নাম্বার এবং প্লেন নাম্বার পয়েন্ট অফ ভিউ থেকে। কোন শব্দটা কাউন্টেবল নাউন ভাই? ফার্নিচার মানেই নিউজ, আমরা প্রমিনেন্টলি সবাই জানি এটা আনকাউন্টেবল নাউন, এবং হেড একটা কাউন্টেবল নাউন আকারে ব্যবহৃত হতে পারে এবং হয়। এবং এই 35টা কোশ্চেন কোথা থেকে আসছে কুইক করে দেখে, প্যাসেজ আসছে 5টা, জানেন পার্সোনাল থেকে 5টা কোশ্চেন আসছে। ভার্বের পয়েন্ট অফ ভিউ থেকে 8টা কোশ্চেন আসছে, আমি কারেকশন ধরে ভার্বের পয়েন্ট অফ ভিউতে অ্যাড করেছি, কন্ডিশনাল অ্যাড করছি, সাবজেক্ট এগ্রিমেন্ট অ্যাড করছি, এবং এই যে ড্যাংলিং মডিফায়ার দিয়ে যেটা আসছে সেটাও কিন্তু আমি অ্যাড করছি। মানে ভার্ব থেকে 8টা কোশ্চেন আসছে, বুঝতে পারছেন? প্রেজেন্টেশন দিয়ে 4টা কোশ্চেন, ফ্রেজ এন্ড ক্লজের 3টা কোশ্চেন, টেক্সট বুক থেকে 2টা কোশ্চেন, ইডিয়মস থেকে 2টা, সিনোনিম থেকে 3টা, গ্রুপ ভার্ব থেকে 1টা, ভয়েস একটা, স্পেলিং একটা, নাম্বার একটা, মোট 35টা প্রশ্ন। এই ছিল ভাই 35টা ইংলিশ প্রশ্নের সমাধান। আশা করি যারা আমার সাথে ছিলেন এই পর্যন্ত তারা সবকিছু বুঝতে পেরেছেন। আমার কোনো ভুল ত্রুটি থাকতে পারে নিশ্চয়ই আমাকে জানাবেন, এবং আমাকে দয়া রাখবেন। ক্লাসে একটা লাইক দিয়ে ফেলেন, আপনার কিছু বন্ধুরা নিশ্চয়ই দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।